আর হ্যাঁ, আপনি হঠাৎ আপনার গায়ে লাগছে কেন ম্যাডাম? আমি তো আপনাকে কিছু বলিনি, আমার এমপ্লয়িও। ভুল করলে বকুনি খাবে, এটাই স্বাভাবিক। হ্যাঁ, উনি আপনার এমপ্লয়ি, আর এটা আপনার অফিস নয়। আপনি দাঁড়িয়ে আছেন আমার হোটেলের ভিতরে, তাই প্রশ্ন আমি করতেই পারি। উত্তর দিতে আমি বাধ্য নই। ঠিক আছে, তাহলে সঞ্জীব বাবু আপনিই বলবেন। বলুন, কি হয়েছে? একটা তুলির আঁচড় দিলাম, আকাশ হলো নীল। সুখের অসুখ নিলাম তোমার চোখেতে ঝিলমিল। প্রেমের ফাঁদে পড়ুক না হয়, উড়ুক তাদের ঘুম। কৃষ্ণচূড়ায় লাল হলো এই ভালোবাসার মরশুম। নমস্কার ভালোবাসার মরশুমের বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি ভালোই আছো। আর আজ মঙ্গলবার, সময় দুপুর 3:30। তার মানে ভালোবাসার মরশুমে আরও একটা নতুন ভালোবাসার গল্প আসার দিন। তাই চটপট তোমরা সবাই নিশ্চয়ই আজকের লাঞ্চ সেরে বসে পড়েছো ফোন আর হেডফোনটা সঙ্গে নিয়ে, তাই তো? রাগে অনুরাগে যে গল্পটার প্রথম পর্ব সম্প্রচারিত হয়েছিল গত মঙ্গলবার, আজ তার অন্তিম পর্ব। তোমরা তো জানোই, রাগে অনুরাগে এই গল্পটা অন্তরার লেখা, আর গল্প পাঠে অন্তরা নিজেই রয়েছে। আর তার সঙ্গে বিভিন্ন চরিত্রে আজ অন্তরার সঙ্গে রয়েছে জিনিয়া, শুক্লা, চৈতালি, সৌরভ, সায়নদীপ আর আমি প্রীতম। চলো আর কথা না বাড়িয়ে আজকে চটপট শুরু করা যাক গল্প। শ্যাম, বল না বোন, কোনো আশা নেই? কোনো উত্তর না দিয়ে প্রকৃতির দিকে বড় বড় চোখ করে তাকালো শ্যামা। বাবা, সামান্য তো একটা প্রশ্নই করেছি, তার জন্য এত বিরক্ত হচ্ছিস? ঠিক আছে, যা তো, আর কিচ্ছু বলবো না। আর ঢং করিস না দিদি, সে পরশুদিন থেকে শুরু করেছিস। মাথার সব পোকা নাড়িয়ে দিয়েছে আমার। কতবার একই উত্তর দেব শুনি? সত্যি আমি কোনো চাকরি পাবো না রে। এখন যদি মন দিয়ে একটু পড়াশোনা করি, একটু চেষ্টা করি, তাহলেও নয়। আমি যে বাড়িতে রান্না করি সেই বাড়ির দাদা কম্পিউটারে কী সব কোর্স করেছে। আর তোদের পুরনো পাড়ায় আরে নবীন জেঠুর ওই বড় ছেলে রে, কি যেন নাম, হ্যাঁ তরুণ, সেও তো বিস্তর লেখাপড়া করেছে শুনেছি। কোথায় চাকরি কি পেয়েছে তারা? ফ্যা করে ঘুরে বেড়াচ্ছে। তুই না কেমন একটা, কোথায় আমাকে সাহস দিবি তা নয় ভয় দেখাচ্ছিস। শোন দিদি, আমি না হয় পড়াশোনাই করিনি, কিন্তু মাথায় এইটুকু বুদ্ধি আছে। নিজের দোকান ছেড়ে অন্যের দোকানে কাজ করতে যেতে হবে কেন শুনি? চাকরির কথা বলছি শ্যাম, দোকানে কাজ করার কথা বলিনি। চুপ কর তো, ওই চাকরি মানেই চাকরগিরি। কেন যাবি অন্যের জন্য কাজ করতে? বরং নিজের মালিক নিজেই হবি। আবার তোর সেই এক কথা? ওরে, দিন দিন খরচা বেড়েই চলেছে, কি করে টানবো দোকানটাকে? কেন, ওই অগ্নিবাবু তো বলেছেন সাহায্য করবে। তার সাহায্য নিতে তোর আপত্তি কোথায়? সবটা জেনেও কেন এরকম কথা বলছিস? উনি আমায় দয়া করতে চাইছেন, অসহায় একটা মেয়ের পাশে দাঁড়িয়ে নাম কিনতে চাইছেন। উনার তো নাম হবে, কিন্তু আমার কি হবে? শোন, আমি গিনিপিগ হতে চাই না। হায় ভগবান, এই বুদ্ধি নিয়ে তুই ব্যবসা করবি? ওরে দিদি, ওনার নামের সঙ্গে তোর হোটেলের নামটাও তো ছড়িয়ে পড়বে। এতে কার লাভ হবে শুনি? এই সামান্য বুদ্ধিটুকু তোর নেই? তবু শ্যামা, আমার মন সায় দিচ্ছে না, আমি কি করব বলতো? তাহলে আর কি, ওই মন নিয়েই বসে থাক। এরপর যখন পেটে গামছা বাঁধতে হবে, তখন যেন এই শ্যামার কাছে এসে আর নাকে কান্না কাঁদিস নি। শ্যামা, আমার কথা শোন, রাগ করিস না বোন। আর কে কার কথা শোনে? মুখ ঝামটা দিয়ে নিজের কাজে বেরিয়ে পড়ল শ্যামা। বিগত 2 দিন ধরে এই একই কথা বুঝিয়ে চলেছে প্রকৃতিকে, কিন্তু সে তো একেবারেই বুঝতে চায় না। ছোট থেকেই প্রকৃতির আত্মসম্মান বোধটা বড্ড বেশি।
সেই সঙ্গে অগ্নিবাবুকে যে অল্প বিস্তর ওর মনে ধরেছে ভালো মতোই বুঝতে পারছে শ্যামা, আর সেই জন্যই আরও পিছিয়ে আসতে চাইছে প্রকৃতি। কিন্তু শ্যামা ওর দিদির সবসময় ভালোই চায়, আর চায় এই সিদ্ধেশ্বরী পাইস হোটেল আবার মুখ তুলে দাঁড়াক। এদিকে প্রকৃতিকে কি করে রাজি করানো যায় তার একটা ছোটখাটো ফাঁদ পেতে ফেলেছে অগ্নি। বিষয়টা তো আর শুধুমাত্র সিদ্ধেশ্বরী পাইস হোটেলকে তুলে দাঁড় করানো নয়, সঙ্গে প্রকৃতির মনেও আত্মবিশ্বাস গড়ে তোলা। ও যে নিজেও কিছু করতে পারে সেটুকু বিশ্বাস ওর মনে জাগাতেই হবে, না হলে এর পরবর্তী যে পদক্ষেপ প্রকৃতির জন্য ভেবেছে অগ্নি তা কোনোভাবেই সফল হবে না। বুঝতে পেরেছো কি বললাম? দেখো, সাবধানে কাজ সারবে, সব কিছু আবার ঘেঁটে ফেলবে না। হ্যাঁ না স্যার, একেবারেই নয়। আপনি যেমনটা বলেছেন ঠিক তেমনটাই হবে। ঠিক আছে, এখন তুমি এসো। আর হ্যাঁ, যে দায়িত্বটা তোমায় আমি দিয়েছি সেখানে কিন্তু সফল তোমায় হতেই হবে। না শোনার অভ্যেস কিন্তু আমার একদম নেই সঞ্জীব। আপনি নিশ্চিন্তে থাকুন স্যার, আমার ওপর যখন আপনি বিশ্বাস রেখেছেন তখন আপনাকে আমি কিছুতেই ভুল প্রমাণিত হতে দেব না। গুড, এখন তুমি এসো। ওকে স্যার। আর হ্যাঁ সঞ্জীব, বেস্ট অফ লাক। থ্যাংক ইউ স্যার। হাসি মুখে অগ্নির চেম্বার থেকে বেরিয়ে গেল সঞ্জীব। এই কাজটার জন্য একজন বিশ্বস্ত লোকের খুব প্রয়োজন ছিল। তেমন লোক অগ্নির সন্ধানে যথেষ্ট রয়েছে, কিন্তু তাও এই নতুন ছেলেটার উপরই আস্থা রাখতে চায় ও। আসলে ফ্রেশার্সদের মধ্যে নিজেকে প্রমাণ করার একটা তাগিদ থাকে, আর সেই সঙ্গে নতুন কাজের প্রতি ডেডিকেশন এদের থাকে 100%। আর তাই এই দায়িত্বটা সঞ্জীবকেই দিয়েছে অগ্নি। এদিকে দুদিন অন্তর অন্তর কেউ না কেউ পাওনাদার আসতেই থাকছে সিদ্ধেশ্বরী পাইস হোটেলে। ইদানিং এসব একেবারে অভ্যেসে দাঁড়িয়ে গিয়েছিল প্রকৃতির, কিন্তু আজ সকাল সকাল দোকানের সামনে যে অশান্তিটা তৈরি হলো সেটা একেবারেই মেনে নিতে পারল না প্রকৃতি। না না, ওসব বললে চলবে না ম্যাডাম, অনেক সময় দেওয়া হয়েছে আপনাকে, আর তো অপেক্ষা করা সম্ভব নয়। কিন্তু কিন্তু আপনি তো বলেছিলেন অন্তত 6 মাস সময় আছে আমার হাতে, তাহলে হঠাৎ করে এখন? বলেছিলাম কারণ আমার মনে হয়েছিল আপনি টাকা জোগাড় করে ফেলবেন। আপনার দোকানের যা এখন অবস্থা তার তো মনে হচ্ছে না আপনি পারবেন। আপনার বাবা মানে চৌধুরী জেঠুর সঙ্গে আমার বাবার খুব ভালো সম্পর্ক ছিল, খুব বিশ্বাস করতেন উনি আমার বাবাকে। আপনি তার ছেলে হয়ে আমার উপর একটু... আরে ওই বিশ্বাসের জন্যই তো এখনো পর্যন্ত কিছু করিনি। ভেবেছিলাম আপনি একা মেয়ে মানুষ, শুধু শুধু আপনার ওপর চাপ দেব না, আপনি ধীরে ধীরে সব শোধ করে দেবেন। কিন্তু এখন তো মনে হচ্ছে... হাত জোর করছি আপনার সামনে, আপনি প্লিজ আমাকে আর কিছুটা দিন সময় দিন, কিছুদিন অন্তত। ঠিক আছে, 15 দিন সময় দিলাম, তার মধ্যে 4 লাখ টাকা বাড়িতে পৌঁছে দিয়ে আসবেন। তবু তো ভালো, আসলটাই চাইছি। সুদটা তো আর পাবো বলে মনে হচ্ছে না। দেরি করবেন না কিন্তু, টাকাটা পৌঁছে দেবেন। মাথা নিচু করে দাঁড়িয়ে রইল প্রকৃতি, চোখ দিয়ে টপ টপ করে জল পড়তে থাকলো। আজ বড্ড একা আর নিঃসঙ্গ লাগছে। এ কোথায় এসে দাঁড়িয়েছে ও? ওর জামাইবাবু ওকে একেবারে পথে বসিয়ে দিয়ে গেছে। দিদি, এ দিদি, এই দিদি। প্রায় হাঁপাতে হাঁপাতে দৌড়ে এলো শ্যামা। ওকে দেখে তাড়াতাড়ি নিজের চোখের জল মুছে এগিয়ে গেল প্রকৃতি। কি হয়েছে রে শ্যামা, এরকম ভাবে দৌড়চ্ছিস কেন? কাজল জেঠিমা তোকে এক্ষুনি ওদের বাড়িতে ডাকলো। আমাকে? ওনার বাড়িতে কেন? বলল তুই নাকি কিসব গয়না বাঁধা দিয়েছিস। হ্যাঁ দিয়েছিলাম তো, তোর মনে নেই? গত বছর ঝড়ে যখন দোকানের সামনেটা একেবারে উলটপালট হয়ে ভেঙে গেল, তখনই তো আমি মায়ের বালাজোড়া ওনার কাছে বাঁধা দিয়ে 50,000 টাকা নিয়ে এসেছিলাম। ও হ্যাঁ, তাই তো মনেই নেই। কিন্তু আজকে কাজল জেঠিমা আমাকে ডাকলো কেন?
টাকা ফেরত দেওয়ার সময় তো এখনো হয়নি। এই শোন না, আমার না একা একা যেতে ভয় করছে, তুই চল না রে। ঠিক আছে, চল। তোমার বাবা তো বেশ সম্মানীয় ব্যক্তি ছিলেন পাড়ায়, তা সেই মরা মানুষটার গায়ে কাদা নামা খালে কি তোমার ভাত হজম হচ্ছে না নাকি? 50-55 বছরের বেশ ফর্সা স্থূলকায় এক মহিলা পান চিবোতে চিবোতে কথাগুলো বলল প্রকৃতিকে। পাড়ায় এই মহিলার বড় লোক বলে বেশ নামযশ রয়েছে। এককালে এনাদের পরিবার নাকি জমিদার ছিল। জমিদারি তো গেছে, কিন্তু মেজাজটা এখনো একই রকম রয়ে গেছে। ভদ্রমহিলার স্বামী একটা সময় সুদের কারবার করতেন। হঠাৎ উনি অসুস্থ হয়ে পড়ায় এখন তার স্ত্রী অর্থাৎ কাজল জেঠিমা এই কাজ করে থাকেন। ওই সময় অসময় পাড়ার লোকজন, আশেপাশের মানুষদের চড়া সুদে উনি ঋণ দেন। কেন জেঠিমা, আমি কি কিছু ভুল করেছি? ভুল বলে ভুল? তুমি তো গত বছর বালাজড়াখানি দিয়ে গেলে, করকরে 50,000 টাকা নিয়ে গেলে। তা তোমার পরিবার আর তোমাকে বিশ্বাস করে আমি আর সেগুলো যাচাই করিনি, কিন্তু আজ হঠাৎ স্যাকড়া বাড়ি গিয়েছিলাম, তো তোমার বালাজোড়া সঙ্গে নিয়ে গিয়েছিলাম। তিনি তো বললেন বাচ্চা এবেলা গিল্টি করা, সোনার স পর্যন্ত নেই এতে। কি 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 বলছেন জেঠিমা? আমার মায়ের বালা, আমার মায়ের শেষ সম্বল ছিল ওটা, বুকে করে আগলে রেখেছি আমি, হাতছাড়া করতে চাইনি। গত বছর বাধ্য হয়ে আপনাকে দিলাম, আর আপনি বলছেন গিল্টি করা? হ্যাঁ বাছা, গিল্টি করা। এই মহিলাকে একেবারেই পছন্দ নয় শ্যামার। রাগের মাথায় ও বলে বসলো, আমাকে দিন বালা দুটো, আমি স্যাকরাকে গিয়ে দেখাবো। যত সব বানানো মিথ্যে কথা। কি বললি? দুদিনের ছুরি আমাকে মিথ্যেবাদী বলছিস? চিটিংবাজি করে আবার আমাকেই চোখ রাঙাবি? অবস্থা বেগতিক দেখেই চটপট শ্যামাকে শাসন করে উঠল প্রকৃতি। কেন কথা বলছিস শ্যামা? চুপ করে দাঁড়া না। কিন্তু দিদি, একটাও কথা বলবি না, আমাকে কথা বলতে দে। জেঠিমা, জেঠিমা আমি বুঝতে পারছি না এটা কি করে হলো। আমি তো জানতাম এটা সোনারই, আর তখন নেওয়ার সময়ও তো আপনি কিছু বলেননি আমাকে। আমার ভালো মানুষই বাছা, ভালো মানুষই করতে গিয়ে ঠকে গেছি। তোমার ওই শান্তশিষ্ট লক্ষ্মীমন্ত মুখটা দেখে ভেবেছিলাম তুমি বোধহয় 2 নম্বরই নয়। এখন তো দেখছি ডালে ডালে নয়, তুমি একেবারে পাতায় পাতায় চলো। তা বাছা, যা হওয়ার হয়ে গেছে। এখন তুমি ওই 50,000 টাকা আর সুদে যেটা বেড়েছে সবটা একসঙ্গে দিয়ে কালকেই তোমার ওই গিল্টি করা বালা ফেরত নিয়ে যাও। কিন্তু জেঠিমা, এখনো তো অনেকটা সময় আছে, এত তাড়াতাড়ি আমি কি করে টাকা দেব? না বাছা, এসব চিটিংবাজির জিনিস আমি ঘরে রাখবো না। হয় তুমি টাকা দিয়ে জিনিস নিয়ে যাও, আর না হলে আমি পুলিশে খবর দেব। এবার একেবারে তেতে উঠলো শ্যামা। হ্যাঁ হ্যাঁ, ডাকুন আপনার পুলিশকে, আমি দেখি। 1 নম্বরের দালাল বেআইনি সুদের কারবার করছে, আবার পুলিশের ভয় দেখাচ্ছে। আসুক না পুলিশ, আমিও বলবো কি করে লোকের নামে মিথ্যে বদনাম দিয়ে তার সম্পত্তি লুটে পুটে নেন আপনি। জমেরও অরুচি একেবারে। কি বললি? আমি দালাল, বেআইনি ব্যবসা করি? তবে রে দাঁড়া, আমি এক্ষুনি লোক ডাকছি। ওরে, কে কোথায় আছিস? তাড়াতাড়ি আয় দেখি। ভয় পেয়ে প্রকৃতি দৌড়ে গেল জেঠিমার কাছে। ক্ষমা করে দাও জেঠিমা, শ্যামা না বুঝে ভুল করে বলে ফেলেছে। আমি তোমায় কথা দিচ্ছি, কিছুদিনের মধ্যেই তোমার সব টাকা আমি দিয়ে এই বালাজোড়া ফেরত নিয়ে যাব। তুমি কাউকে ডেকো না জেঠিমা, এই তোমার পায়ে পড়ছি, তুমি কাউকে ডেকো না। এই এই কি করছিস? দিলি তো 7 সকালে ছুঁয়ে হোটেলে আঁশ পেঁয়াজ, আজ আবার তারপর কাপড় কাচতে হবে। আরে ছি ছি ছি, আমাকে আবার চান করতে হবে গো। প্রকৃতিকে প্রায় টেনে তুলে দাঁড় করিয়ে দিল শ্যামা, তারপর বলল, চল দিদি, এদের কাছে হাত জোর করে আর নিজেকে ছোট করিস না। ঘরে চল, ঠিক একটা ব্যবস্থা হবে।
ম্যাডাম, স্যার কোথায়? উপরে আছে, একটু অপেক্ষা করো, এক্ষুনি নামবে। ওকে ম্যাডাম। সকাল সকাল সঞ্জীবকে বাড়িতে আসতে দেখে বেশ অবাক হলো সম্পূর্ণা। নতুন নতুন কাজে জয়েন করেছে ছেলেটা, কিন্তু কদিনের মধ্যেই অগ্নির সঙ্গে বেশ ভালোই ভাব হয়ে গেছে মনে হয়। না হলে অফিসের কাজ চট করে বাড়িতে টেনে আনে না অগ্নি। অথচ বিগত বেশ কয়েকদিন এই ছেলেটা রোজ আসছে ওদের বাড়িতে। গতকাল তো অনেক রাত পর্যন্ত দরজা বন্ধ করে কি সব আলোচনা হচ্ছিল ওদের মধ্যে। তবে এসবের মধ্যে একটা ভালো কাজ হয়েছে, উত্তরপাড়ার ফ্ল্যাটে খুব একটা যাচ্ছে না অগ্নি, শ্রীরামপুরেই রয়েছে। এখানেই কাছেই একটা সাইটে ওদের কাজ চলছে, আর তাই এখান থেকেই যাতায়াত করছে ও। এই সঞ্জীব, ব্রেকফাস্ট করেছো? হ্যাঁ ম্যাডাম, বাড়ি থেকে বেরোনোর আগে খেয়েই বেরিয়েছি, আপনি ব্যস্ত হবেন না। কিন্তু আমার বাড়িতে এসে কিছু না খেয়েই চলে যাবে, এমন তো হবে না। বলো, চা না কফি? তাহলে চাই দিন ম্যাডাম। মিল্ক টি না ব্ল্যাক টি? মিল্ক টি ম্যাডাম, আর 2 চামচ চিনি। আসলে স্যারের সঙ্গে থেকে থেকে গ্রিন টি খেয়ে আমার চা খাওয়ার ইচ্ছেটাই মরে গেছে। তাই বুঝি? আচ্ছা ঠিক আছে, তুমি বসো, আমি এক্ষুনি চা আনছি। গরম গরম চাটা সঞ্জীবের হাতে ধরিয়েই প্রশ্নটা করবে ভাবল সম্পূর্ণা। বিগত বেশ কিছুদিন ধরেই ছেলেটা ওদের বাড়িতে আসছে, কিন্তু কি নিয়ে বন্ধ দরজার পিছনে এত আলোচনা চলছে তা জানার আগ্রহ সম্পূর্ণ রয়েছে সম্পূর্ণার। বিষয়টা পুরোপুরি যে অফিসিয়াল নয় সেটাও কিছুটা আন্দাজ করতে পেরেছে ও। আচ্ছা সঞ্জীব, আমাকে একটা কথা বলো তো, তোমার বস ইদানিং কাজের প্রেশারটা কি একটু বেশি নিয়ে ফেলেছে? হ্যাঁ ম্যাডাম, স্যার তো সবসময় কাজ করতে ভালোবাসেন, আর এখন একটু চাপ রয়েছে। শুধু অফিসিয়াল কাজের চাপ নাকি অন্য কোথাও কিছু? গলাটা শুকিয়ে উঠল সঞ্জীবের। মিথ্যা কথা বলার অভ্যাস খুব একটা নেই, তার উপর আবার স্যারের বৌদি প্রশ্ন করছে, কি বলতে কি বলে ফেলবে, মুশকিলে পড়ে যাবে। ম্যাডাম, আমি কিছু জানি না ম্যাডাম, আমি কিছু বলতে পারবো না। আমি তো সাধারণ একজন এমপ্লয়ি, আমার পক্ষে স্যারের বিষয়ে সবটা জানা। ওর শুকিয়ে ওঠা মুখটা দেখেই বলে উঠল সম্পূর্ণা, এবার আমি শিওর কিছু তো একটা জগা খিচুড়ি হচ্ছেই। নাও ঝটপট ঝেড়ে কাশো তো। ম্যাডাম। সিঁড়ি দিয়ে নিচে নামতে নামতেই বুঝতে পারল অগ্নি সম্পূর্ণার জেরার মুখে পড়েছে সঞ্জীব। নিজের বৌদিকে খুব ভালো করেই চেনেও। একবার যদি কিছু বিষয় নিয়ে ওর মনে আগ্রহ জন্মায় তাহলে সেটা না মেটা পর্যন্ত চেষ্টা ছাড়বে না সম্পূর্ণা। তাই বৌদির হাত থেকে সঞ্জীবকে বাঁচানোর জন্য ও বলে উঠল, ছি ছি সঞ্জীব, এতেই ল্যাজে গোবরে হয়ে গেলে। না না, তোমাকে দায়িত্বটা দিয়ে ভুলই হয়েছে মনে হয়। বৌদির কাছেই যখন ধরা পড়ে গেলে তখন ওখানে তো তুমি লিভ ইট। না না স্যার, প্রকৃতি ম্যাডাম কিছু জানতে পারেননি, আমি তো যা করেছি। সঞ্জীব। প্রকৃতি? সেটা আবার কে? নামটা বলে ফেলেই মাথাটা নিচু করে ফেলেছে সঞ্জীব। সকাল সকাল কার মুখ দেখে যে উঠেছে কে জানে, না হলে এত বড় ভুলও করলো কি করে। মোটামুটি শিওর হয়ে গেল চাকরিটা ওর এবার যাবেই যাবে। কি হলো অগ্নি, বল, প্রকৃতিটাকে? ও কেউ নয় বৌদি, ওই যে নতুন যে প্রজেক্টটা হচ্ছে ওটারই নাম প্রকৃতি, মানে ওই প্রকৃতি ভবন ডিপার্টমেন্টাল স্টোর। তা অন্নপূর্ণা থেকে প্রকৃতি? এত তাড়াতাড়ি নাম পরিবর্তন? পুরনো নামটা কি ভালো লাগছিল না? না না বৌদি, এটা তো আসলে নতুন প্রজেক্ট। শাক দিয়ে মাছ ঢাকা যায় না অগ্নি, সত্যি কথাটা বলবে নাকি তোমার দাদাকেও এর মধ্যে জড়াতে হবে? উফ, ঠিক আছে ঠিক আছে, উফ, একেবারে গোয়েন্দা গিন্নি হয়ে উঠেছ। প্রকৃতি কোনো প্রজেক্ট নয়, প্রকৃতি একটা মেয়ের নাম, হলো তো? তুমি আর মেয়ে? সে কি ভাই, এও সম্ভব? বয়স তোমার 30-এর কোটায়, আজ অবধি কোনো মেয়েকে তো আশেপাশে ঘোরাঘুরি করতে দেখলাম না। আমরা মোটামুটি ধরেই নিয়েছিলাম যে তুমি হয় বিয়ে করবে না, না হলে অন্য কিছু। বৌদি প্লিজ,
আমার দেরি হয়ে যাচ্ছে। আমি বরং সবটা এসে এক্সপ্লেন করি। সঞ্জীব, তাড়াতাড়ি এসো। স্যারের পিছন পিছন দৌড়লো সঞ্জীব। আজকে স্যারের হাত থেকে কেউ বাঁচাতে পারবে না ওকে, ভালোই বুঝতে পারছে ও। কি হবে শ্যামা? কোথা থেকে জোগাড় করব টাকা? প্রায় 5 লাখ টাকা কোথায় পাবো আমি? আমার কাছে তো কিছুই নেই। আমার কাছেও তো কিচ্ছু নেই। তাহলে মায়ের গয়নাগুলোই বিক্রি করে দিই। কি বলছিস রে? ওটা তো তোর মায়ের গয়না, ওই কটাই তো রয়েছে তোদের সম্বল। সেগুলো দিয়ে দিলে? না না, এটা সম্ভব নয়। আমি বরং একটা কাজ করি, দোকানটা বিক্রি করে দিই, তাহলে। থাকবি কোথায়? খাবি কি? বোকামি করিস না দিদি। তোদের পরিবারের সম্মান, তোর বাবার স্বপ্ন, এসব মিথ্যে করে দিবি? তাহলে কি করব বল? কোথায় পাবো টাকা? কি করে বাঁচাবো আমি দোকানটাকে? যা বলবো তাই করবি? তুই যা বলবি আমি তাই করব শ্যামা, তুই শুধু আমাকে উদ্ধার কর। চল অগ্নিবাবুর সঙ্গে কথা বলি। উনি যেটা বলেছেন সেটা মেনে নে। এটা তো মানবি, তোর পাওনাদারেদের থেকে এই মানুষটা তো ভালো। শুধু তো নিজের কথা নয়, তোর কথাও তো উনি ভেবেছেন। কিন্তু শ্যাম, তোর কাছে কি আর কোনো রাস্তা আছে? এখনো সময় আছে দিদি। সবটা যদি বাঁচাতে চাস তাহলে। যোগাযোগ করব কি করে? আমি জানি কি করে যোগাযোগ করতে হবে। শেষবার অগ্নি যখন হোটেলে এসেছিল তখন প্রকৃতির সঙ্গে কথা কাটাকাটির পর টাকার সঙ্গে ভিজিটিং কার্ডটাও নামিয়ে রেখেছিল টেবিলের উপর। মাথা গরম ছিল প্রকৃতির, তাই কার্ডটা লক্ষ্যই করেনিও। শ্যামা সেই কার্ডটা নিজের কাছে যত্ন করে রেখেছিল, আর এখন সেই ভিজিটিং কার্ডই প্রকৃতির চোখের সামনে তুলে ধরল ও। এই, এটা কি ঠিক হচ্ছে? আরো বড় কোনো সমস্যায় পড়ে যাব না তো? তোর সামনে খাদ আর পেছনে জঙ্গল দিদি। যেদিকেই যাবি সেদিকেই মরণের ভয়। খাদে পড়লে তো তুই আর বাঁচবি না। তার থেকে জঙ্গলই ভালো, যতদিন টিকে থাকা যায়। শ্যামা, আমাকে বাঁচা শ্যামা, আমাকে বাঁচা। শ্যামাকে জড়িয়ে ধরে কান্নায় ভেঙে পড়ল প্রকৃতি। জীবনযুদ্ধ লড়তে লড়তে আজ একেবারেই যেন হেরে গেছে ও। ভেবেছিল কারোর সাহায্য ছাড়াই আবার মাথা তুলে দাঁড়াবে, কিন্তু জীবন আজ ওকে এমন জায়গায় এনে দাঁড় করিয়েছে যেখান থেকে এই একটাই মাত্র রাস্তা ওর কাছে খোলা রয়েছে। এই রাস্তায় না গেলে শেষ পর্যন্ত মরণ ছাড়া আর কোনো গতি নেই ওর। হ্যালো, সঞ্জীব বাবু বলছেন? হ্যাঁ বলছি, বলুন শ্যামা, কোনো খবর? হ্যাঁ, আপনাদের কাজ হয়ে গেছে। দিদি রাজি হয়ে গেছে। বাহ, দারুণ নিউজ। আপনি রাখুন, আমি স্যারকে খবরটা দিয়ে দিই। দাঁড়ান দাঁড়ান, তার আগে আমার শর্তের কথাটা মনে আছে তো? দিদির যদি কোনো ক্ষতি হয় আমি কিন্তু আপনাদের কাউকে ছাড়বো না। এই হাত দিয়ে যেমন কয়লা ভাঙি, তেমনি দুটো মানুষের মাথা ভাঙতেও আমার হাত দুটো কাঁপবে না। আমার নাম শ্যামা, বুঝতে পেরেছেন? এ কি বলছেন আপনি? অগ্নিবাবু আপনাদের ভালোই চান, আর তার জন্যই উনি প্রকৃতি ম্যাডামের পাশে দাঁড়াতে চান। আপনি দেখবেন খুব তাড়াতাড়ি সিদ্ধেশ্বরী পাইস হোটেল স্বমহিমায় নিজের পুরনো জায়গা ফিরে পাবে। ফোনটা কান থেকে নামিয়েই চোখ দুটো বন্ধ করে মা সিদ্ধেশ্বরীর কাছে নিজের মনের কথা জানালো শ্যামা। হ্যাঁ, ভিজিটিং কার্ড দেখে সঞ্জীব বাবুর সঙ্গে ও নিজেই যোগাযোগ করেছিল। সিদ্ধেশ্বরী পাইস হোটেলকে যে বাঁচাতেই হবে, বিশেষ করে ওর দিদিকে ও কিছুতেই চোখের সামনে শেষ হয়ে যেতে দেখতে পারবে না। ওহ, কি হলোটা কি? উড়ে উড়ে আসবো নাকি? কলিং বেল বাজিয়েই যাচ্ছে। এ কি, এই সময় তুই? বৌদি 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 বৌদি, আজ আমি খুব খুশি বৌদি, আমি খুব খুশি। আরে সবই তো বুঝলাম, খুশির কারণটা তো শুনি। বলবো বৌদি, সব বলবো, শুধুমাত্র তোমাকেই বলবো। একটু ফ্রেশ হয়ে আসি, তুমি কফি চাপাও, আর হ্যাঁ, আজকে 1 চামচ চিনি বেশি দেবে। আনন্দে আত্মহারা অগ্নিবাণ। এত সাকসেস পেয়েও এইরকম আনন্দ আজ পর্যন্ত হয়নি ওর। আসলে শেষ পর্যন্ত রাজি হয়েছে প্রকৃতি। হ্যাঁ,
ছলনার আশ্রয় নিতে হয়েছে, না হলে বোকা মেয়েটা যে কিছুতেই রাজি হচ্ছিল না। না না অগ্নি, তুমি এটা ঠিক করনি ভাই। এইভাবে মেয়েটাকে মিথ্যে বলে। আমি ভুল করিনি বৌদি, ওর যেটা ভালো হয় সেটাই করেছি। আর তার জন্য যদি আমাকে একটু মিথ্যে কথা বলতে হয় তাতে ক্ষতি কি? হ্যাঁ, মেয়েটাকে এইভাবে চাপে ফেলে, না না, আমি এটা মানতে পারছি না। ওকে চাপ দেওয়া হয়নি, ও নিজে থেকেই রাজি হয়েছে। বাধ্য হয়েছে অগ্নি। ওর সামনে কঠিন সিচুয়েশন এনে ওর সমস্ত রাস্তা নিজের হাতে তুমি বন্ধ করে দিয়েছো। শুধুমাত্র তোমার কাছে আসার রাস্তাটাই খোলা রেখেছো। তাই তো বাধ্য হয়ে মেয়েটা এই ডিসিশন নিয়েছে। বেশ হয়েছে, এতে ওর ভালোই হবে। অগ্নিকে চ্যালেঞ্জ করছিল, কি ভাবে ও নিজেকে? অগ্নি অগ্নি কোনোদিন কারোর খারাপ চায়নি, সেটা কেউ না জানুক, তুমি তো জানো। মেয়েটা তোমায় কতটা চেনে ভাই? ওকে আর একটু সময় দিতে পারতে। এইভাবে রেগে গিয়ে। আর ওই শ্যামা, ও কিভাবে সাপোর্ট করলো তোমাদের? আরে বাবা, ও বুদ্ধিমান তাই করেছে, ওই প্রকৃতির মতো মাথা মোটা তো নয়। তাই ভালো করেই জানে সিদ্ধেশ্বরী পাইস হোটেলের জন্য কোনটা বেশি ইম্পর্ট্যান্ট। আচ্ছা, প্রকৃতি যখন সবটা জানতে পারবে তখন কি করবে? পারবে তো সবটা সামলাতে? কি করে জানতে পারবে? ও জানতে পারবে না, কেউ বলবে না ওকে। এইভাবে সত্যকে কতদিন মিথ্যে দিয়ে আড়াল করবে ভাই? একদিন না একদিন সবটা সামনে আসবেই। তখন কি করে দাঁড়াবে মেয়েটার সামনে? আরে ও তখনকার কথা তখন ভাবা যাবে। এখন তো আমি চাই সিদ্ধেশ্বরী পাইস হোটেল, আর তার থেকেও বড় কথা প্রকৃতি, ও নিজের পায়ে দাঁড়াক। ওকে আমি কিছুতেই ভেঙে পড়তে দেব না। ওর স্বপ্ন যেভাবেই হোক আমি পূরণ করবই, সেটা ছলে হোক, বলে হোক বা কৌশলে। ছল বল কৌশল ছাড়াও আরও একটা রাস্তা ছিল তোমার কাছে ভাই। রাস্তা? কি রাস্তা? কেন? ভালোবাসা। ভালোবাসা দিয়েও কিন্তু অনেক কাজ উদ্ধার করা যায়। বোঝাতে পারতে ওকে। বৌদির কথাটা শুনেই নিজের মুখের কথা হারিয়ে ফেলল অগ্নি। তবে কি ভুল করলো? তবে কি রাগের বশে একটু বেশি হয়ে গেল? কিন্তু না হলে যে কিছুতেই রাজি হচ্ছিল না। ঠিক আছে ঠিক আছে, এত ভাবতে হবে না। যাও নিজের ঘরে যাও, একটু বিশ্রাম নাও। আমি রাতের রান্নাটা দেখি। কথাগুলো বলেই সম্পূর্ণা এগিয়ে গেল রান্নাঘরের দিকে। হঠাৎই পিছন থেকে সম্পূর্ণার হাতটা টেনে ধরল অগ্নি। আচ্ছা, সবটা জানতে পারলে ও কি আমার ওপর খুব রেগে যাবে বৌদি? অবাক হয়ে অগ্নির মুখের দিকে তাকালো সম্পূর্ণা। বিয়ে করে যখন এসেছিল এই বাড়িতে, ছেলেটা তখন বেশ ছোট, মায়ের আদর পায়নি। বৌদির কাছেই ছিল তার সব আবদার। বয়সে হয়তো 5 কি 6 বছরের ছোট, তা হলেও না জানে কেন নিজের দেওরকেই নিজের ছেলের থেকে কিছু কম মনে হয়নি সম্পূর্ণার। মমতা জিনিসটাই তো এমন, সেখানে বয়স বা সম্পর্ক কোনোটাই খুব একটা ধার ধারে না। কি হয়েছে অগ্নি? আমি যেটা ভাবছি সেটাই কি? গম্ভীর মুখে সম্পূর্ণার দিকে তাকালো অগ্নি। ওর ভাষা ভাষা চোখ দুটো ওর মুখের কথাটাই যেন ফুটিয়ে তুলল। মৃদু হাসল সম্পূর্ণা। তাই তো ভাবি, আমার এই কাজ পাগল ভাইটা হঠাৎ করে সিদ্ধেশ্বরী পাইস হোটেলকে দাঁড় করানোর জন্য উঠে পড়ে লেগেছে কেন? খুব ভালোবেসে ফেলেছ মেয়েটাকে, তাই না? জানি না এটাকে ভালোবাসা বলে কিনা, সত্যিই জানি না। তবে আমি চাই ওর পাশে থাকতে, ওর শুভাকাঙ্ক্ষী হয়ে ওর সব স্বপ্ন পূরণ করতে। দোকানের পিছনে একটা ছোট্ট ঘুপচি ঘরে থাকে ও। কোনো দিন একবেলা খায়, আর কোনো দিন সেটাও জোটে না। ওকে এত কষ্ট পেতে দেখতে আমি পারছিলাম না বৌদি, তাই বাধ্য হয়ে
ওকে জানাতে পারতে ভালোবাসো, তাহলেই তো। বুঝতো না, ভাবতো দয়া করছি, বড় লোক, টাকা আছে। আচ্ছা বৌদি, আমি পরিশ্রম করে অর্থ উপার্জন করি, এটা কি আমার অন্যায় বলো? এমন করে বলছো কেন ভাই? তাহলে নিজের পরিশ্রমে অর্থ উপার্জন করে সমাজের প্রথম শ্রেণীতে থাকি বলে নিজের অতীতটা ভুলে যাব? সেদিন ও বলল ওর ক্লাস আর আমার ক্লাস নাকি আলাদা। আচ্ছা বৌদি, তুমি সত্যি বিশ্বাস করো গো, টাকা দিয়ে ক্লাস বিচার করা যায়? বলো না, ভালোবাসা কি টাকা পয়সা, জাত, ধর্ম, বর্ণ এইগুলো মেনে হয়? কিছু ভুল করনি তুমি, যা করেছো ঠিক করেছো। ভালো যখন বেশেই ফেলেছো, তখন তোমার ভালোবাসার মানুষটার জন্য তোমার যেটা ঠিক মনে হয়েছে তুমি সেটাই করো। আমি সব সময় তোমার পাশে আছি। তবে একটা রিকোয়েস্ট করব তোমায়। কি বৌদি? সবটা ওকে জানিয়ে দাও। হ্যাঁ মানছি, প্রথমে হয়তো একটু রাগ করবে, তোমাকে ভালো মন্দ দুটো কথা শোনাবে, কিন্তু যদি সত্যিই ওর মনে তোমার জন্য কোনো জায়গা থাকে তাহলে তারপর ক্ষমাও করে দেবে খুব তাড়াতাড়ি। ভালোবাসার সম্পর্কটা এমনই, জানো তো ভাই, একমাত্র এই সম্পর্কটাতেই সব থেকে তাড়াতাড়ি ক্ষমা করে দেওয়া যায়। বলছো? ঠিক আছে, আমি চেষ্টা করব। চেষ্টা নয়, পারতেই হবে। জানো তো, রাগের পরেই কিন্তু অনুরাগ, আর তারপর প্যাঁ 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 প্যাঁ। ধুর, কোথাকার কথা কোথায় নিয়ে যাচ্ছ তুমি? এই শোনো, আমি ঘরে যাচ্ছি, ডিনারের ব্যবস্থা করো তো তুমি। কথাগুলো বলেই সিঁড়ি বেয়ে উপরতলায় উঠতে শুরু করলো অগ্নি। আর ওকে লজ্জা পেয়ে পালাতে দেখেই একটু জোরে বলে উঠল সম্পূর্ণা, আমার কিন্তু একটা বেনারসি চাই আর একটা কাঞ্জিভারমও। সব হবে, সব হবে। শুধু কনেকে তোমাকেই রাজি করাতে হবে। ওকে, ডান। এরপরের সময়টা কেটে গেল প্রায় ঝড়ের গতিতে। চোখের পলক পড়তে না পড়তেই নিমেষেই বদলে গেল প্রকৃতির চতুর্দিক। ভেঙে পড়া দেওয়ালে হলো প্লাস্টার, মাথার উপরের ছাদটাও হলো পাকা। এলো সিলিং ফ্যান, টেবিল, চেয়ার, টিউবলাইট, এমনকি একটা ছোট ইনভার্টারও। দোকানের ভাঙাচোরা রান্নাঘরটারও আমূল পরিবর্তন হয়ে গেল। চোখে ধাঁধা লেগে গেল শ্যামার। আধুনিক রান্নার সরঞ্জাম থেকে শুরু করে শিলনোড়া, হামানদিস্তা, কোনো কিছুরই অভাব নেই সেখানে। প্রতিদিন মিস্ত্রিরা আসে, নিজের মতো কাজ করে। মোটামুটি সব দিকটা শ্যামা নিজেই তদারকি করে। লক্ষ্য করেছে প্রকৃতি, অগ্নি কিন্তু একদিনও আসেনি, বরং ওর ওই পিএ সঞ্জীব ওই সব কিছু ম্যানেজ করছে। এতদিন সব কিছু চলছিল নিজের মতোই, কোনো কিছুতেই নিজের মতামত দেয়নি প্রকৃতি। কিন্তু আজকে হঠাৎ সঞ্জীব ওর মুখোমুখি দাঁড়ালো। ম্যাডাম, আপনি তো কোনো পছন্দ অপছন্দই জানালেন না। আমরা কিন্তু আশা করেছিলাম আপনি আমাদের একটু সাহায্য করবেন। আমার সাহায্যের কি প্রয়োজন আছে সঞ্জীববাবু? আপনারা অভিজ্ঞ লোক, সবটা তো ঠিকঠাকই ম্যানেজ করেছেন। তবে হ্যাঁ, এতটা খরচ বোধহয় না করলেও হতো। কি বলছেন ম্যাডাম? যেখানে স্যার দায়িত্ব নিয়েছেন সেখানে এ তো খুব ছোটখাটো ব্যাপার। সেই আপনাদের স্যার কত বড় লোক, এসব তো ওনার কাছে ছোটই হবে। তারপর বলুন, হঠাৎ আজকে আমাকে তলব, প্রয়োজন কিছু? হ্যাঁ ম্যাডাম, ইলেকট্রিসিটি, জল, এলপিজি কানেকশন, হোটেলের ডেকোরেশন সব কিছুই মোটামুটি ডান। এবার ইনগ্রেশনের ডেটটা ঠিক করতে হবে। আর ম্যাডাম, আপনার ঘরটা। আমি তো আপনাকে আগেই জানিয়েছি, আমার ঘর যেমন ছিল তেমনই থাকবে। আপনাদের সঙ্গে হোটেল নিয়ে আমার একটা চুক্তি হয়েছে, কিন্তু আমার ঘর নিয়ে তো হয়নি। আর সব কিছু যখন আপনারাই দেখছেন, ইনগ্রেশনের ডেটটাও ঠিক করে ফেলুন আপনারাই। আমি তো বেকার মানুষ, আমাকে বলে দেবেন, আমি হাজির হয়ে যাব। শ্যামা গম্ভীর মুখে এসে দাঁড়ালো প্রকৃতির সামনে। আর ওর মুখটা দেখেই কিছু একটা ভাবলো প্রকৃতি। তারপর নিজের থেকেই বলল,
যদিও জানি যেটা আপনারা ঠিক করবেন সেটাই হবে, তবু আমার মনে হয় সামনেই তো দোল পূর্ণিমা, ওই দিনটাই যদি... হ্যাঁ ম্যাডাম, ওই দিনটা তো খুবই ভালো। আর তাছাড়া স্যারও ওই দিনটার কথাই... ঠিক আছে, তাহলে ওই দিনটাই কনফার্ম করুন। আর হ্যাঁ সঞ্জীব বাবু, প্লিজ আমাকে আর বিরক্ত করবেন না, আমি ওই দিন উপস্থিত হয়ে যাব, প্রমিস। মনটা একেবারেই ভালো নেই প্রকৃতির, কেন তাও নিজেই জানে না। ওর সব দেনা মোটামুটি শোধ, হোটেলটাও রিওপেন হচ্ছে, ওর তো খুশি হবার কথা, কিন্তু তাও কোথাও যেন গিয়ে সব কিছুতেই বড্ড বাঁধো বাঁধো ঠেকছে। মনে হচ্ছে একে একে সব কিছুই পর হয়ে যাচ্ছে। এই নতুনকে কিছুতেই আপন করে নিতে পারছে না ও। এদিকে সকাল হতেই আরও এক বিপত্তি। ঘর থেকেই বাইরে বেশ চেঁচামেচি শুনতে পেয়ে ছুটে বেরিয়ে এলো বাইরে প্রকৃতি। একটা কাজ দিয়েছিলাম সঞ্জীব, সামান্য সেটাও করতে পারলে না। সত্যি তোমাদের কাছে কিছু আশা করাটাই ভুল। মাথাটা নিচু করে সব কিছু শুনে যাচ্ছিল সঞ্জীব, আর ওকে এইভাবে দেখেই খুব খারাপ লাগলো প্রকৃতির। বিগত প্রায় 20 দিন স্নান খাওয়া ভুলে লোকটা পড়ে আছে এখানে, তা সত্ত্বেও এইভাবে কথা শোনাচ্ছে অগ্নি। বস হয়ে কি মাথা কিনে নিয়েছে একেবারে? যদিও একবার মনে হলো প্রকৃতির, রাগটা আসলে প্রকৃতির ওপর অগ্নির, কিন্তু প্রকৃতিকে কিছু বলতে না পেরে বাধ্য হয়েই বকুনি খাচ্ছে সঞ্জীব। ওনাকে এইভাবে বকছেন কেন? কি করেছেন উনি? পিছন ফিরে তাকালো অগ্নি। মুখোমুখি অনেকদিন পর দেখা তার সঙ্গে। কিছুক্ষণের জন্য স্তব্ধ হয়ে গিয়েছিল হৃদয়টা, শ্বাস প্রশ্বাসও নিতে ভুলে গিয়েছিল অগ্নি। স্যারকে এইভাবে হারিয়ে যেতে দেখেই বিষয়টা আন্দাজ করতে পেরেছে সঞ্জীব। তাড়াতাড়ি করে ও বলে উঠল, কিছু হয়নি ম্যাডাম, আপনি ভেতরে যান। স্যার আসলে ওই একটা কাজের জন্য... সম্বিত ফিরল অগ্নির। নিজের অনুভূতি প্রকাশ করার সময় এখনো আসেনি। বুঝতে পেরেই আবারও নিজেকে খোলসের আড়ালে লুকিয়ে ফেলল ও। সঞ্জীব, প্রশ্নটা তোমাকে করা হয়েছে না আমাকে? বড্ড বেশি কথা বলে ফেলছো না? জানোই তো আমি খুব বেশি কথা বলা পছন্দ করি না। আর হ্যাঁ, আপনি হঠাৎ আপনার গায়ে লাগছে কেন ম্যাডাম? আমি তো আপনাকে কিছু বলিনি, আমার এমপ্লয়িও। ভুল করলে বকুনি খাবে, এটাই স্বাভাবিক। হ্যাঁ, উনি আপনার এমপ্লয়ি, আর এটা আপনার অফিস নয়। আপনি দাঁড়িয়ে আছেন আমার হোটেলের ভিতরে, তাই প্রশ্ন আমি করতেই পারি। উত্তর দিতে আমি বাধ্য নই। ঠিক আছে, তাহলে সঞ্জীব বাবু আপনিই বলবেন। বলুন, কি হয়েছে? মহা সমস্যায় পড়ল সঞ্জীব, কোন দিকে যাবে। আর ওর এই শাঁখের করাতের অবস্থা দেখে শ্যামা এগিয়ে এলো উদ্ধার করতে। কি হাঁ করে দেখছেন? ওদিকে যান, স্যার যে কাজটা দিয়েছে সেইটা মন দিয়ে করুন। হাঁ করে কথা গিলছে। চট করে একবার স্যারের দিকে তাকালো সঞ্জীব, তারপর অগ্নি ইশারা করতেই দ্রুত কেটে পড়ল, আর মনে মনে শ্যামাকে ধন্যবাদ জানাতে ভুলল না। বাহ, কায়দা করে তো বেশ সরিয়ে দিলেন। এবার একেবারে ওর কাছে এগিয়ে এলো অগ্নি, তারপর বলল, তোমার ঘরটা সারাতে দাওনি কেন? চমকে উঠল প্রকৃতি। তাহলে এটাই কারণ? মানে কি বলছেনটা কি? কচি খুকি নয়, যা বলছি আশা করি সবটাই বুঝতে পারছো। তোমার ঘরটা সারাতে দাওনি কেন ওদের? রাগে কান মাথা গরম হয়ে যাচ্ছিল অগ্নির। কি চাই এই মেয়েটা? কেন নিজের উপর এভাবে অন্যায় করছে? না, আর সহ্য করা যাবে না। যেভাবেই হোক এর একটা হেস্তনেস্ত করতেই হবে আজ। কি হলো, উত্তর দাও। চুপ করে আছো কেন? উত্তর দিতে আমি বাধ্য নই। বাহ, ভালোই কপি করতে পারো, কপি ক্যাট। আপনাকে হোটেলের দায়িত্ব দিয়েছিলাম, আমার ঘরের নয়। কিন্তু এইভাবে হোটেলের পিছনে ভাঙা ঘরে তুমি কি করে থাকবে? সেটা তো হতে পারে না।
আমার কোনো অসুবিধা হচ্ছে না। স্থান কাল ভুলে একেবারে ওর কাছে এগিয়ে এলো অগ্নি। তারপর চেপে ধরল ওর দুই বাহু। চোরা একটা স্রোত বয়ে গেল প্রকৃতির শরীরে। কি 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 করছেনটা কি আপনি? তুমি তুমি কি করতে চাইছো? হ্যাঁ, কেন কথা শোনো না আমার? এত অবাধ্য, এত জেদ কেন তোমার? বাচ্চা মেয়ে, আমার সঙ্গে লড়তে চাও? পারবে? পারবে জিততে? আমি আপনার সঙ্গে লড়াই করছি না, আর আমি খুব ভালো করেই জানি আমি আপনার সঙ্গে ক্ষমতায় পেরে উঠব না। তাহলে কেন জেদ করছো প্রকৃতি? তোমার ঘরটা আমি সারাবো, যেরকম ইচ্ছে সেরকম ভাবেই সাজাবো। না। হ্যাঁ, বললাম তো না। এবার আরো একটু এগিয়ে এলো অগ্নি। ওর উষ্ণ নিঃশ্বাস ছড়িয়ে পড়ল প্রকৃতির সারা মুখে। অবশ হয়ে এলো শরীরটা, একভাবে তাকিয়ে রইল অগ্নির চোখে। কাল থেকে মিস্ত্রিরা কাজ করবে, কষ্ট করে 2 দিন শ্যামার কাছে থাকবে তুমি। আমার বাড়িতেই নিয়ে যেতাম, কিন্তু তোমাদের তো মেয়েদের আবার অনেক নিয়ম কানুন থাকে, তাই সেটা আর করলাম না। লক্ষ্মী মেয়ের মতো আমার কথা শোনো, না হলে আমি কি করতে পারি তার ধারণাও তোমার নেই। এক অদ্ভুত জাদু বলে স্থির হয়ে দাঁড়িয়ে রইল প্রকৃতি। কোনো কিছু বলার অবস্থাতেই যেন নেই ও। এই লোকটা কি কোনো রকম সম্মোহন জানে? অদ্ভুত একটা ঘোরে হারিয়ে গিয়েছিল প্রকৃতি। নিজের ডান হাতটা তুলে প্রকৃতির ডান গালে আলতো করে রাখল অগ্নি। তারপর মৃদু স্বরে বলল, সাবধানে থেকো, দোলের দিন দেখা হবে। আর দাঁড়ালো না অগ্নি। এরপর আর নিজেকে সামলানো মুশকিল হয়ে পড়বে। তবে আসার আগে মেয়েটার চোখের জলের আভাস লক্ষ্য করেছিল ও, আর সেটাই আবারও অস্থির করে তুলল ওর মনটাকে। না, খুব বেশি বাড়াবাড়ি করেনি অগ্নি। যতটুকু প্রয়োজন নয় ততটুকুই করেছে। ঘরটা খুব সামান্যই মেরামত করেছে। ওর ছোট্ট চৌকিটা একই রকম ভাবে এখনো ওখানেই রয়েছে, শুধু অ্যাড হয়েছে একটা সোফা সেট। জানলাটাও কাঁচের স্লাইডার করে দেওয়া হয়েছে। তবে যেটা দেখেই মাথাটা গরম হয়ে গেল প্রকৃতির, সেটা হলো একটা 1.5 টনের এসি। 2 দিন বাদেই হোটেলের ইনগ্রেশন, তাই আজকে কাজের প্রেশার থাকলেও অগ্নি আবার এসেছে সিদ্ধেশ্বরী পাইস হোটেলে। সঙ্গে এনেছে 2 বড় বড় পোর্ট্রেট, একটা মা সিদ্ধেশ্বরীর আর একটা রমেনবাবুর। দেওয়ালে সবটা সেট করে দিয়ে একদম শেষে দোকানের বাইরে সাইনবোর্ডটা টাঙানো হলো। মৃদু হাসি ছড়িয়ে পড়ল অগ্নির মুখে। এটা কেন করলেন আপনি? আবার কি করেছি আমি? আমার ঘরে এসি লাগিয়েছেন কেন? ওটা ওটা আমার জন্য। আমার ঘরে আপনার জন্য এসি? এটা আবার কি ধরনের কথাবার্তা? অত্যন্ত সিরিয়াস কথাবার্তা। এই ধরো, আমি প্রচণ্ড গরমে দুপুরে এখানে আসব, তখন তো মাঝে মাঝে রেস্ট নেব, তার জন্য রেস্ট রুম লাগবে। এখন এখানে তো আর জায়গা নেই, তাই বাধ্য হয়ে তোমার ঘরেই। অসম্ভব! আমার ঘরে আপনি রেস্ট নেবেন, তাই আবার হয় নাকি? এটাই তো স্বাভাবিক সুইটহার্ট। কি কি বললেন? কোথায় কি বললাম? ওই যে সুইট। সুইট? ধুর, বিরক্তিকর। আচ্ছা, ওসব বাদ দাও। নাও, চটপট তৈরি হয়ে এসো, প্রচণ্ড খিদে পেয়েছে আমার। আগে কোথাও একটা খাবো, তারপর শপিং। শপিং? ইংরেজিতে শপিং, বাংলায় কেনাকাটা, হিন্দিতে যেন কি খরিদারি। না, যাব না আমি। শপিংয়ে আমি যাব না, আমার কিছু লাগবে না। তবে খাবারের বন্দোবস্ত তো করেইছি। সকাল থেকে কাজ করছেন সঞ্জীব বাবু, ওনার জন্য রান্না তো আমি করি প্রতিদিন, বেশি করেই আছে, আপনি খেয়ে নিন। সঞ্জীবের জন্য রান্না হচ্ছে প্রতিদিন? এই, আমার কিন্তু হিংসে হচ্ছে। আপনি এলে আপনাকেও দিতাম। সত্যি? বসুন তো, আনছি। শপিং শেষ পর্যন্ত যায়নি প্রকৃতি।
আগামীকাল হোটেলের ইনগ্রেশন। গোটা হোটেলটা গাঁদা ফুলের মালা দিয়ে সাজানো হয়েছে, জানলায় টাঙানো হয়েছে রঙিন পর্দা। কালকের মেনুও ঠিক করা হয়ে গেছে। পুজো হবে, তাই নিরামিষ। পোলাও, আলুর দম, ছানার ডালনা, চাটনি, পাঁপড়, মিষ্টি। রাত প্রায় 11:30। বাবার ছবির সামনে এসে দাঁড়ালো প্রকৃতি। বাবা, তোমার স্বপ্ন পূরণ হতে চলেছে। কাল সিদ্ধেশ্বরী পাইস হোটেল আবার শুরু হচ্ছে। অগ্নিবাবু সাহায্যের হাত বাড়িয়ে না দিলে সেটা কখনোই সম্ভব হতো না। আমি তোমায় কথা দিয়েছিলাম, এই দোকান আমি বন্ধ হতে দেব না। জানি না কতটুকু করতে পারবো, তবে আজ আমি কথা দিচ্ছি বাবা, একদিন না একদিন অগ্নিবাবুর সমস্ত ঋণ আমি শোধ করে দেব। ঋণের বোঝা মাথায় নিয়ে এই পৃথিবী আমি কিছুতেই ছাড়বো না বাবা, কিছুতেই ছাড়বো না। সকাল থেকেই একেবারে সাজো রব। চারপাশে ভালোই মার্কেটিং করা হয়েছে, তাই পুজোর পরে দুপুর হতেই আশেপাশের বেশ কয়েকটা জায়গা থেকে খেতে এলো অনেকজন। কটা গাড়ি দাঁড়িয়ে খাওয়া দাওয়াও করলো। সম্পূর্ণার আসতে একটু দেরি হয়ে গেছে, ওর চিসমানের কাজ আছে, তাই একাই এসেছে সম্পূর্ণা। তা অগ্নিবাবু, তোমার সেই স্বপ্ন সুন্দরী কই? আসতে বলো বৌদি, শুনতে পেলে কি ভাববে বলো তো? কারো কি আর কিছু ভাবতে বাকি আছে? বৌদি। ঠিক সেই সময়েই সবাইকে প্রসাদ দিতে দিতে সম্পূর্ণার একদম কাছে চলে এলো প্রকৃতি। এই প্রসাদটা। হাতটা বাড়িয়ে দিল সম্পূর্ণা। অগ্নি বলে উঠল, বৌদি, ও প্রকৃতি দত্ত, তাই তো? আমার বৌদি। ঠিক আছে ভাই, প্রণাম করতে হবে না। সত্যি কি মিষ্টি মুখখানা তোমার, যতটা শুনেছিলাম তার থেকেও বেশি মিষ্টি তুমি। লজ্জায় মাথাটা নামিয়ে ফেললো প্রকৃতি। বৌদি, তুমি তাহলে এবার। ইশারায় কিছু একটা বোঝালো অগ্নি। সম্পূর্ণা তখনই বলে উঠল, প্রকৃতি, তোমার ঘরটা আমাকে একটু দেখাবে না? শুনলাম সেই ঘরটা নাকি খুব সুন্দর করে মেরামত করেছে আমার দেওর। ঘাড় নেড়ে বৌদিকে নিয়ে নিজের ঘরের দিকে এগিয়ে গেল প্রকৃতি। চোখ দুটো বন্ধ করে মনে মনে কিছু বলে উঠল অগ্নি। ভগবান, আমি নাস্তিক মানুষ, খুব একটা প্রেয়ার টেয়ার করতে পারি না, তবে আজকে তোমার আশীর্বাদের বড্ড প্রয়োজন। পাশে থেকো ঠাকুর। বাহ, খুব সুন্দর তোমার ঘরটা, বিশেষ করে ওই জানলাটা। থ্যাংক ইউ দিদি। কেন থ্যাংক ইউ কেন? ওই যে আপনি আজকে হোটেলে এলেন, খুব ভালো লাগলো আমার। সঞ্জীববাবু আপনার আর দাদার কথা অনেক কিছু বলেছে আমাকে, আপনাদের অন্নপূর্ণা ভাণ্ডারের কথাও আমাকে। চটপট নিজের ব্যাগ থেকে সোনার বালা দুটো বের করলো সম্পূর্ণা। তারপর এগিয়ে এসে প্রকৃতিকে কোনো কথা বলার সুযোগ না দিয়েই ওর হাতে বালা দুটো পরিয়ে দিতে থাকলো ও। এ কি করছেন আপনি এসব? আরে এটা তোমার মায়েরই বালা প্রকৃতি। আশা করি এটা দেখেই তুমি সব কিছু বুঝতে পেরেছো। বিশ্বাস করো, আমার দেওরটাকে তুমি যতটা খারাপ মনে করছো ও অতটা খারাপ নয়। হ্যাঁ মানছি একটু কাঠখোট্টা, তবে সেটাতে ওর কোনো হাত নেই, ওর গোটা পরিবারটাই এমন। তার মানে দিদি ওই কাজল জেঠিমা? সবটাই অগ্নির প্ল্যান মাফিক হয়েছে প্রকৃতি। তুমি কিছুতেই রাজি হচ্ছিলে না, তাই বাধ্য হয়ে অগ্নি এই সিদ্ধান্ত নেয়। কি আমাকে মিথ্যে বলে? প্লিজ ভাই, আমার পুরো কথাটা শোনো তুমি। ও কিন্তু তোমাকে কষ্ট দেওয়ার জন্য কিছু করেনি। এখান থেকে চলে যাও দিদি, আমি এই নিয়ে তোমার সঙ্গে আর কোনো কথা বলতে চাই না। প্লিজ তুমি এখান থেকে যাও। বাইরে যাও বৌদি, আমার ওর সঙ্গে কিছু কথা আছে। কিন্তু অগ্নি, প্লিজ। বাইরে বেরিয়ে গেল সম্পূর্ণা। তবে যাওয়ার আগে প্রকৃতির কাঁধে হাত রেখে মৃদু স্বরে বলল, ভেবেচিন্তে ডিসিশন নিও ভাই, বাপ মা মরা ছেলেটাকে বেশি কষ্ট দিও না। চোখ দুটো বন্ধ করে ফেলল প্রকৃতি। কি হলো, কোথায় যাচ্ছ? শ্যামের বাড়িতে। কেন? হোটেল ছেড়ে, নিজের ঘর ছেড়ে ওখানে কেন?
কার হোটেল, কার ঘর? মিথ্যে কথা বলে জোর করে দখল করেছেন আপনি এসব। আপনি একটা মিথ্যেবাদী, ঠক জোচ্চোর। কিসের অভাব আপনার বলুন তো? কিসের অভাব? সামান্য একটা হোটেল আপনার এত প্রয়োজন হয়ে পড়লো যে আপনি এভাবে আমাকে... থাকবো না, আমি থাকবো না এখানে। কি ভাবেন আপনি নিজেকে? আপনার পয়সা আছে বলে আপনি সবাইকে কিনে নিতে পারবেন? কান খুলে শুনে রাখুন, এই প্রকৃতি দত্ত আপনার ফাঁদে পা দেবে না মিস্টার অগ্নিবান। দ্রুত প্রকৃতির সামনে এসে দাঁড়ায় অগ্নি। তারপর গম্ভীর গলায় বলে ওঠে, চুপ করো, চুপ করো, আর একটাও কথা বলবে না তুমি। অনেকক্ষণ ধরে বলে যাচ্ছ, আর আমি শুনেই যাচ্ছি, কিন্তু আর না। সব কিছুর একটা সীমা থাকে। হ্যাঁ, মানছি তোমার বয়স কম, তুমি ছোট, কিন্তু এই সামান্য বিষয়টা তুমি বুঝবে না? এতটাও তো অবুঝ নও। হ্যাঁ, মানছি তোমার পাওনাদারদেরকে আমি উস্কে দিয়েছিলাম, কিন্তু সত্যি করে ভেবে বলো তো, আজ না হলে কাল ওরা তো আসতই। তখন টাকা ফেরত দিতে পারতে তুমি। শেষ পর্যন্ত এই দোকানটা তোমায় বিক্রি করতেই হতো। আমি চাইনি প্রকৃতি, আমি চাইনি রমেন কাকুর স্বপ্ন, তোমার স্বপ্ন এইভাবে মিথ্যে হয়ে যাক। দেখো, আমি নিজে প্রচুর পরিশ্রম করে দরজায় দরজায় ধাক্কা খেয়ে বাবার দোকানটাকে কিন্তু বাঁচিয়ে রেখেছি। তাই তোমার কষ্টটা, তোমার জায়গাটা আমি বুঝি প্রকৃতি, আর তাই তোমার পাশে থাকতে চেয়েছিলাম। কেন তুমি আমাকে বুঝতে চাইছো না? তাই বলে মিথ্যে কথা? মানছি তো, আমি মানছি তো ভুল করেছি। এইভাবে মিথ্যের আশ্রয় নেওয়াটা হয়তো আমার উচিত ছিল না, কিন্তু ওইভাবে না করলে তো তুমি কিছুতেই মেনেও নিতে না। প্লিজ প্লিজ আমাকে বোঝার চেষ্টা করো প্রকৃতি। আর তাছাড়াও আমি তো তোমায় কথা দিয়েছি, এই হোটেলের প্রফিট থেকে তুমি আমার সব ইনভেস্টমেন্ট আমাকে ফেরত দিয়ে দিও, প্রয়োজনে ইন্টারেস্ট সমেত দিও। তাহলে তো তোমার কোনো গিল্ট ফিলিং থাকবে না, তাই না? আর যদি কোনোদিন দিতে না পারি? পারবে প্রকৃতি, পারবে। তোমার মধ্যে সেই পোটেনশিয়াল আছে। শোনো, ব্যবসা করে খাই, মানুষ চিনতে আমি ভুল করি না। তোমার হাতে সেই জাদু আছে, তোমার মনে সেই বিশ্বাস আছে, সততা আছে। জিতবে তো তুমি বটেই, হয়তো সময় লাগবে, কিন্তু সাকসেসফুল হবেই। এতটা বিশ্বাস করো আমায়? পরে যদি আমি বেঁকে বসি? পারবে না। রমেন কাকুর শিক্ষায় শিক্ষিত তুমি, আর যাই করো কাউকে ঠকাতে তুমি পারবে না। মাথাটা নিচু করে ফেলল প্রকৃতি। চোখ দিয়ে অঝোর ধারে জল পড়ছে তখন। এগিয়ে এলো অগ্নি, বলল, মাথা নিচু করে থেকো না প্রকৃতি, চোখের জলটাও মাথা উঁচু করেই ফেলো। বিশ্বাস করো, এই পৃথিবীতে সবাই চাইবে জোর করে তোমাকে নিচু করে রাখতে, মাটির সঙ্গে তোমাকে মিশিয়ে দিতে। লড়াই করে নিজের জায়গাটা তৈরি করে নিতে হবে। আর তাছাড়াও এরকম ছিচকাঁদুনে বউ আমার কিন্তু একদম পছন্দ নয়। দ্রুত চোখ তুলে তাকালো প্রকৃতি। কি হলো, চমকে উঠলে? বউ? কার বউ? প্রকৃতির খোলা চুলটা একটু ঘেঁটে দিল অগ্নি, তারপর বলল, ওই তো ও পাড়ার মদন চাঁদের বউ। বুঝলে পাগলি? বোকার মতো তাকিয়ে রইল প্রকৃতি। আর ওকে ওই অবস্থাতেই ছেড়ে বাইরে যাওয়ার উদ্দেশ্যে এগিয়ে গেল অগ্নি। এই কি বলে গেলেন আপনি? বউ? বিয়ে? কি কি ভাবছেন? কি কি করতে চাইছেন? আপনি যা চাইবেন তাই হবে? আমি আপনাকে বিয়ে করব? মোটেই আমি আপনাকে বিয়ে করব না। কই, আমি তো তোমাকে বিয়ে করার কথা বলিনি। বলেননি, কিন্তু সেই রকম একটা আঁচ তো দিয়ে দিলেন। দেখুন, আমি কিন্তু... বিয়ে তো তুমি করবেই সোনা, বিয়ে তোমায় করতেই হবে। সোজাসুজি রাজি হলে ভালো, আর না হলে বাঁকা পথে কি করে রাজি করতে হয় তা আমি ভালো করেই জানি। অগ্নিবান যেটা চায় সেটা যেভাবেই হোক দখল করেই। কি? তবে হ্যাঁ,
তোমাকে দখল নয়, তোমাকে জয় করব আমি। মৃদু হেসে মাথাটা ঘুরিয়ে নেয় প্রকৃতি, আর ওর হাসি মুখটা দেখেই মা সিদ্ধেশ্বরীকে ছোট্ট করে একটা ধন্যবাদ জানায় অগ্নিবাণ। রাগে অনুরাগে অন্তিম পর্ব আজ এ পর্যন্তই। কেমন লাগলো বন্ধুরা? যদি ভালো লেগে থাকে তাহলে চটপট একটা লাইক আর কমেন্ট কিন্তু করতে ভুলো না। আর যদি এই চ্যানেলে নতুন হও তাহলে কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করে নোটিফিকেশন পাওয়ার জন্য বেল আইকনটা প্রেস করতেও ভুলো না। আমরা প্রতি মঙ্গলবার ঠিক দুপুর 3:30 এবং প্রতি শুক্রবার রাত্রি 8টায় এই চ্যানেলে ভালোবাসার গল্প নিয়ে আসি। তাই তোমাদের মোবাইলের স্ক্রিনে যখনই আমরা গল্প আপলোড করব তখনই চলে যাবে নোটিফিকেশন। আর হ্যাঁ, যদি কারোর গল্প শুনতে খারাপ লাগে তাহলে কিন্তু ডিসলাইকটাও দিও, কারণ ওটাও তো আমাদের জন্য একটা এঙ্গেজমেন্ট, তাই না? যাই হোক, এবার চলে আসি গত পর্বে যে 10 জন সঠিক উত্তরদাতা সঠিক উত্তর দিয়েছিলে তাদের নাম ঘোষণায়। তারা হলে ঈশানী ঘোষ, সৌম্যদীপ দাস, অঞ্জনা গাড়ু, শান্তনু বর্মন, কণা রোজারিও, পৃথা ঘোষ, মোহিনী ভট্টাচার্য, সঞ্চারী নায়েক, তুষার হাজরা, শ্রীকান্ত ঘড়ুই সহ অনেকেই। এবার চলে আসি আজকের পর্বের প্রশ্নে। আজকের প্রশ্ন হল, প্রকৃতি যে মহিলার কাছে তার সোনার বালাজোড়া বন্ধক রেখেছিল সেই মহিলার নাম কি? যদি গোটা গল্পটা তোমরা মন দিয়ে শুনে থাকো তাহলে কিন্তু এই প্রশ্নের উত্তর তোমাদের জানা আছে। তাই চটপট কমেন্ট বক্সে গিয়ে টাইপ করে ফেলো আজকের প্রশ্নের সঠিক উত্তর। কথা দিচ্ছি, প্রতি পর্বের মতো আগামী পর্বে প্রথম 10 জন সঠিক উত্তরদাতার নাম ঘোষণা করব আমি। আজ তবে এ পর্যন্তই। কথা হচ্ছে আবার আগামী শুক্রবার রাত্রি 8টায়, আর তারপর তো আবার আগামী মঙ্গলবার দুপুর ঠিক 3:30। ততক্ষণ ভালো থেকো সবাই, ভালোবাসার মরশুমের সঙ্গে থেকো, আর ভালোবাসায় ভরা বসন্ত কাটাও।